হ্যাঁ বল। না না, তো দিদি এখনো ফেরেনি। আমি জানি না, কিছু বুঝতে পারছি না কি হবে। হ্যাঁ না, ওই একই, ফোন বন্ধ আর কি। হ্যাঁ জানি না কি করে বলবো, দেখি সেরকম হলে আমাদেরই থানায় যেতে হবে, কি আর করা যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখ, কিছু জানলে জানাবো। বাপি, হ্যাঁ মা কি আর কখনো ফিরবে না? জানি না রে মা, কোথায় যে চলে গেল না বলে কিছু বুঝতে পারছি না। চিন্তা করিস না, ঠিক ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ফুলবাড়ি থানা, চৈতালি চৌধুরী? না না, চৈতালি ঘোষ আমার স্ত্রী। কেন, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঙালে একটা তিল ছিল তো, আচিল, হ্যাঁ। কি বলছেন কি? সাল 2025, উত্তরবঙ্গের শিলিগুড়িতে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় মুদির দোকানের মালিক জনৈক সুশান্ত ঘোষের স্ত্রী গৃহবধূ চৈতালি ঘোষ আচমকা নিরুদ্দেশ হয়ে যান। সঙ্গে করে নিয়ে যান 20 ভরি সোনার গয়না এবং নগদ 75,000 টাকা। 3 দিন তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো ট্রেস পাওয়া যায় না। ঠিক তখনই ফুলবাড়ি থানা থেকে সুশান্তর কাছে একটা ফোন আসে, তাই এক মর্মান্তিক খবর। ঘটনাটা কি জানতে হলে চোখ রাখুন আমাদের সঙ্গে। আপনারা শিওর যে ওটা চৈতালি দেবীরই লাশ? হ্যাঁ স্যার, মর্গে যে বডিটা ছিল ওটা আমার স্ত্রী চৈতালিরই লাশ। ওটা আমার দিদিরই বডি স্যার। কিন্তু আপনাদের বাড়ি তো শিলিগুড়ি। হ্যাঁ স্যার। তাহলে শিলিগুড়ি থেকে এতটা দূরে, প্রায় 15 কিলোমিটার দূরে একটা রিসর্ট থেকে আপনার স্ত্রীর ডেড বডি পাওয়া গেল কি করে? জানি না স্যার, আমি নিজেও তো সেটা বুঝতে পারছি না। আপনারা কি জানেন ওই রিসর্টে চৈতালির ঘর থেকে ওর সাথে আরো একজন পুরুষের ডেড বডি পাওয়া গেছে? জানি ম্যাডাম। তা বডিটাকে তো দেখলেন, কে উনি শনাক্ত করতে পারলেন? হ্যাঁ হ্যাঁ পেরেছি, ওটা কুমারের বডি। আপনি কি করে জানলেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, আপনি কি করে জানলেন যে ওটা কুমারেরই বডি? কুমার আমাদের পাশের পাড়ায় থাকতো স্যার। আর 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 কি? আমার স্ত্রী চৈতালির সঙ্গে কুমারের একটা অ্যাফেয়ার চলছিল স্যার। অ্যাফেয়ার চলছিল? আপনি কি করে জানলেন যে আপনার স্ত্রীর সঙ্গে কুমারের অ্যাফেয়ার চলছিল? জানতাম কারণ কি দেখছো? আজ সকালে তুমি কুমারের সাথে গল্প করছিলে? না, কোথায়? আমি কুমারের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম না তো। তাহলে কি করছিলে? তোমায় না একটা
একটা কথা বলবো অনেকদিন ধরেই ভাবছিলাম। কি কথা? ওই কুমারের জন্য আমি নিশ্চিন্তে রাস্তাঘাটে বেরোতে পারি না। কেন? ও আমায় দেখলেই বড্ড বিরক্ত করে। বাবা, কিন্তু আজ সকালে তুমি কুমারের সঙ্গে যেভাবে হাসতে হাসতে কথা বলছিলে তাতে অন্তত আমার তো মনে হয়নি যে ও তোমায় বিরক্ত করে। আরে তুমি আমাকে ভুল বুঝছো। প্রথমে আমিও রাগারাগি করতাম, আজে বাজে কথাও বলতাম, কিন্তু এখন আর সেটা করি না। কেন করো না? না কেন করো না? আরে রাস্তায় চিল্লামিল্লি করলে লোকজন জড়ো হবে, আর সাহায্য তো কেউ করে না, উল্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। কি লাভ তাতে? যাকে তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য চা করছি। তারপর তারপর আর আমি ব্যাপারটা অত গুরুত্ব দিইনি স্যার। কেন গুরুত্ব দেননি কেন? আসলে ব্যবসার এত চাপ আর খানিকটা আমার নেগলিজেন্সির কারণেও বলতে পারেন। বাহ, খুব ব্যস্ত ছিলেন দেখছি। তা কবে আপনি কনফার্ম হলেন যে আপনার স্ত্রীর সঙ্গে কুমারের সত্যিই একটা সম্পর্ক আছে? হঠাৎই একদিন মাহি আমাকে একটা ছবি এনে দেখিয়েছিল। মাহিকে? মাহি আমার আর চৈতালির একমাত্র মেয়ে ম্যাডাম। মাহি আপনাকে কি ছবি দেখিয়েছিল? সেদিন রাতে দোকান থেকে ফেরার পর হঠাৎই বাপি, কিছু বলবি মা? তোমাকে একটা জিনিস দেখানোর ছিল। আয় বস, দেখা। কি দেখাবি? একটা ছবি। ছবি? কই দেখা, কি ছবি? দাঁড়াও 1 মিনিট। এই দেখো। এই ছবিগুলো তুই কোথায় পেলি? আমায় পাঠিয়েছে কে? আমার স্কুলের একটা ফ্রেন্ড। ও কোথায় পেল? এই ছবিগুলো ওর মোবাইলেই তোলা। কোথায় তুলেছে ছবিগুলো? ওরা কয়েকজন বন্ধুরা মিলে পার্কে গিয়েছিল, সেখানে মাকে এই লোকটার সাথে দেখে ছবি তুলেছে আর বলেছে তোমায় দেখাতে। তোর মা কই রে? ঘরে আছে। কেন? বাপি, বাপি শোনো, বাপি, বাপি। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সব সাথে করে নিয়ে যাব, বুঝলে? কি? ফোনটা রাখো। হ্যাঁ সেটাই তো বলছিলাম। ফোনটা রাখো। কেন? ফোনটা রাখতে বলছি তো। আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। কি ব্যাপার বলো তো? তোমার জন্য শান্তিতে একটু ফোনে কথাও বলতে পারবো না নাকি? কার সঙ্গে কথা বলছি? তা জেনে তুমি কি করবে? আমি কিন্তু জানি যে তুমি ঠিক কার সঙ্গে কথা বলছিলে। আচ্ছা, কার সাথে? এই সেই লোকটা তো, এর সঙ্গে কথা বলছিলে। তুমি এই ছবিটা পেলে কি করে? এইটা মাহির এক বন্ধু ওকে ফোনে পাঠিয়েছে আর বলেছে যে বাবাকে দেখাস। ছি 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 চৈতালি, তুমি তোমার মান সম্মানের কথাটা একবারও চিন্তা করলে না? আরে এটা জাল ছবি। তাই? এটা জাল ছবি? এআই দিয়ে তৈরি? হ্যাঁ, আমারও তো তা মনে হচ্ছে। আর কত মিথ্যে বলবে? এই সেদিন বললে কুমার নাকি তোমায় বিরক্ত করে, আর আজ সেই কুমারের সঙ্গেই একটা ছবি তোমার জাল হয়ে গেল। মিথ্যে কথা বলাটাও একটা আর্ট চৈতালি, ওটা সবাই পারে না। তাই এমন মিথ্যে বলো না যেটা শুনে ঘোড়াতেও হেসে লুটোপুটি খাবে। আরে কি করছো? কি কি হলো? তুমি ছবিটা ডিলিট করলে কেন? বেশ করেছি। এসব মিথ্যে ছবি আমার মেয়ের ফোনে থাকুক তা আমি চাই না, নইলে ও আমাকে ভুল বুঝবে। তোমার মেয়ের যা বোঝার তা ইতিমধ্যেই বোঝা হয়ে গেছে চৈতালি। আর আমিও খুব ভালো বুঝতে পারছি যে আমার পিঠ পিছে এই কুমারের সঙ্গে তোমার একটা নির্লজ্জ পীড়িতের কাণ্ড কারখানা চলছে। হ্যাঁ চলছে,
কুমারের সাথে আমার প্রেম চলছে, তাতে তোমার কি? তুমি আমাকে জীবনে কি দিয়েছে বলো? আমি একটা চাকরি করতে চেয়েছিলাম, সেটাও তুমি আমাকে করতে দাওনি। আজ 17 বছর ধরে তোমার সংসারে আমাকে জি বানিয়ে রেখেছো। আমার কোনো শখ আহ্লাদ কোনোদিন পূরণ করনি। আর মাহি হওয়ার পর থেকে আমার সাথে ভালো ব্যবহার পর্যন্ত করনি। তারপরেও বলছো আমি তোমার বিশ্বস্ত সেবাদাসী হয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি সব দোষ আমার। আমি তোমার কোনো শখ আহ্লাদ মেটাতে পারিনি, তোমায় কোনোদিন কিচ্ছু দিতে পারিনি, তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু তুমি এটা কি করে ভুলে গেলে যে তুমি একজন মা? তোমার বাড়িতে একটা মেয়ে রয়েছে, সে দিন দিন বড় হচ্ছে। আচ্ছা, সে তোমায় দেখে কি শিখবে? আর মায়ের যে বন্ধুগুলো তোমার এই ছবিগুলো তুলে পাঠালো, আজ ওদের সামনে মাহির মুখটা কি রইলো বলতে পারো? আমার অত ভাবার সময় নেই, আর কোনো ইচ্ছেও নেই। কারণ আমার কাছে সবার আগে হলো আমার নিজের সুখ। তোমার যা করার তুমি করে নিও। তারপর একদিন আমি রাস্তায় কুমারকে দেখে কি ব্যাপার? এবার রাস্তা আটকালেন, এটা কোন ধরনের সভ্যতা? অসভ্যতা তো আপনি শুরু করেছেন। আমার বউয়ের সঙ্গে যেটা করছেন সেটা কোনো সভ্য ভদ্রলোকে করে? আমি কি করব না করব সেটা আমাকে ঠিক করতে দিন না দাদা। আপনার যা ইচ্ছে তাই করুন না, কিন্তু দয়া করে আমার বউটাকে নিয়ে আর টানা হেঁচড়া করবেন না। আমাদের সংসারে আর আগুন লাগাবেন না। আপনি নিজের সংসারে তো নিজে আগুন লাগিয়ে বসে আছেন, শুধু তো আমার ঘাড়ে দোষটা পাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি যে আমাদের স্বামী আর স্ত্রীর অশান্তির সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, দূর আমি সুযোগ নেওয়ার কে? আপনি একটা পুরুষ মানুষ হয়ে নিজের বউকে সামলাতে পারছেন না, সেটা বলুন দাদা। আপনি আমার বউয়ের জীবনে আসার আগে পর্যন্ত সব ঠিক ছিল। আমি শিওর যে আপনি ওকে ওস্কাচ্ছেন, ওকে ভুল বোঝাচ্ছেন। আরে যান, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আপনার বউকে আমি বোঝাবো? আগে নিজের বউকে নিজে সামলান, তারপরে রাস্তার মাঝখানে পাবলিক প্লেসে চমকাতে আসবেন। শুনুন মশাই, এইভাবে নিজের হতাশা আফসাসন ঝেড়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি চৈতালিকে ভালো করে বোঝান। সেটাই আপনার জন্য বেটার হবে। গায়ে মানে না আপনি মোড়ল। তারপর আমি চৈতালিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কিন্তু কি? ও আমার একটাও কথা শুনতে রাজি ছিল না। আমিও দিদিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম ম্যাডাম, কিন্তু সেদিন জামাইবাবুর কাছে তোর কেলোর কীর্তির কথা শুনে তো আমার ঘুম উড়ে গেছে রে দিদি। এসব তুই কি শুরু করেছিস? এই বাপি শোন, তুই না আমার থেকে অনেক ছোট, তোর থেকে এইসব ডেপোমির কথা আমি শুনবো না। বিষয়টা ছোট কিংবা বড় নয় দিদি, বিষয়টা হচ্ছে উচিত বা অনুচিতের। আচ্ছা, কি এমন অনুচিতের কাজ করে ফেলেছি রে আমি? দিদি, তোর একটা সংসার আছে, একটা মেয়ে আছে, সে বড় হচ্ছে, আর তুই তাদের কথা না ভেবে এই বয়সে অমন একটা থার্ড ক্লাস লোকের সঙ্গে তুই প্রেম করছিস? তোর মাথা ঠিক আছে তো? শোন, আমার মাথা ঠিক আছে বলেই এখন পর্যন্ত ডিভোর্সের জন্য কোর্টে যায়নি, নইলে তোর জামাইবাবুর মতন একটা নোংরা লোকের সাথে চুপচাপ এক ছাদের তলায় ঘর করতাম না, কবে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতাম। বাহ বাহ দিদি বাহ, এই তুই 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 না শিক্ষিত, এই তো শিক্ষার নমুনা। এটাই শেখাবি তুই তোর মেয়েকে? হ্যাঁ, এটাই শিখবে আমাদের মাহি। শোন, তোর ভাগ্নি কি শিখবে না শিখবে সেটা নিয়ে তুই মাথা কামাস না, তুই বরং তোর রোজগার বাড়ানোর কথা ভাব। করিস তো ওই ৮,০০০ টাকার মাইনের ছোট্ট একটা চাকরি, তা আবার বড় বড় কথা। আসলে কি জানিস তো দিদি, এই তোর মতো কিছু মানুষ আমাদের সমাজে ছেয়ে আছে বলে না সবাইকে এখন ওই টাকা দিয়ে বিচার করা হয়। অথচ আমি যা বললাম তোকে, তুই সেগুলো যদি একটু বুঝতি, একটু চিন্তা করতি, একটু ভাবতি, তাহলে না আমার এই কষ্টটার হতো না রে।
কোনো দুঃখ থাকতো না আমার। ভেবেছিলাম স্যার তিথি আমার কথা ঠান্ডা মাথায় পড়ে একটু ভেবেচিন্তে দেখবে, একটু মাথা ঠান্ডা হলে ভাববে আমার বিষয়টা নিয়ে, নিজের ভুলটা বুঝতে পারবে স্যার। কিন্তু তার আগে দিদি বাড়ি ছেড়ে চলে গেল। কবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন চৈতালি দেবী? আজ থেকে ঠিক 4 দিন আগে। কোনো নোট বা চিঠি রেখে গেছিলেন কি? না ম্যাডাম, ওসব কিচ্ছু রেখে যায়নি। আমি সেদিন রাতে দোকান থেকে বাড়ি ফেরার পরই আমার মেয়ে আমাকে... কি বলছিস কি তুই মা? হ্যাঁ বাপি, তুমি দোকানে চলে যাওয়ার 1 ঘন্টা পরে মা একটা ছোট ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে? হেই, কিন্তু আজ তো রোববার। হ্যাঁ, তুই তো বাড়িতেই ছিলি, তুই মাকে একবারও জিজ্ঞেস করলি না মা তুমি কোথায় যাচ্ছ? অনেকবার জিজ্ঞেস করেছি, মা কোনো উত্তর দেয়নি। তোকে কি উল্টে আমায় ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল। সে কি রে, তুই ফোন করিসনি? মাকে অনেকবার ফোনও করেছি, মায়ের ফোন সুইচড অফ বলছে। সে কি, কোথায় গেল চৈতালি? তবে আমার মনে হয় জানো তো, মা না আলমারি থেকে কিছু বার করে সঙ্গে করে নিয়ে গেছে। কি করে জানলি তুই? ও ঘরে গিয়ে একবার আলমারির অবস্থাটা দেখো। তার মানে আলমারিতে যা যা ছিল সব নিয়ে গেছে। বললাম না তোমাকে। কি কি নিয়ে গিয়েছিল আপনার স্ত্রী? ওই আলমারির লকারে রাখা 20 ভরি সোনার রূপোর গয়না, আর তার সঙ্গে আমার ব্যবসার কিছু ক্যাশ টাকা সবটাই নিয়ে গিয়েছিল। কত টাকা ছিল? 75,000 টাকায় ক্যাশ ছিল। স্যার, হ্যাঁ বলো। রিসর্টের ঘর থেকে আমরা যে দুটো ব্যাগ উদ্ধার করেছি তার মধ্যে কিন্তু কোনো ক্যাশ বা গয়না কিচ্ছু ছিল না। সে কি? হ্যাঁ স্যার, আমরা দুটো ব্যাগ থেকেই শুধু জামা কাপড় আর কিছু দরকারি জিনিস পেয়েছি। তাহলে কি তোর দিদি গয়নাগুলো আগেই বিক্রি করে দিয়েছিল? কিন্তু দিদি যদি গয়নাগুলো বিক্রি করেই দিয়ে থাকে তাহলে তো সেটা টাকার জন্য করেছে। আর রিসর্টের ঘরে ওই 75,000 টাকার সঙ্গে গয়না বিক্রির টাকাটাও তো আরো বেশ কিছু টাকা থাকবে। এক্স্যাক্টলি। তাহলে টাকা আর গয়নাগুলো গেল কোথায়? আচ্ছা স্যার, আমার স্ত্রীর মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছে? আমরা সন্দেহ করছি বিষক্রিয়ায়। সে কি? আপনার স্ত্রী আর কুমারের মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল, আর সেই থেকেই আমাদের অনুমান যে ওদের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। দিদি কি তাহলে সুইসাইড করেছে? দেখুন, সেটা তো এক্ষুনি বলা সম্ভব নয়। সবার আগে পোস্টমর্টম রিপোর্ট আসুক, তারপরে আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। ফুলবাড়ির ওই রিসর্ট থেকে চৈতালি এবং কুমারীর যে ডেড বডি পাওয়া গিয়েছিল তার পাশ থেকে পাওয়া গিয়েছিল একটা মোবাইল। সেই মোবাইলের কল লিস্ট দেখে আমরা চৈতালির সাথে সুশান্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম। এছাড়াও আমাদের প্রাথমিক অনুমান হয়েছিল চৈতালি এবং কুমারের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। কিন্তু প্রশ্ন হলো যে তারা কি নিজের স্বেচ্ছায় ওই বিষ পান করেছিল, বিষ খেয়েছিল? তার থেকেও বড় প্রশ্ন হলো যে বাড়ি থেকে পালিয়ে যাবার সময় চৈতালি যে সোনার গয়না এবং ক্যাশ এনেছিল সেগুলো গেল কোথায়? তার কি হলো ঠিক তখন? স্যার, আসবো? হ্যাঁ, এসো এসো এসো। কিছু বলবে? হ্যাঁ স্যার, রিসর্টের কেসটার পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ও, এসে গেছে? ল্যাব রিপোর্টও এসে গেছে। ওকে ওকে ওকে, কই দেখি। তুমি বসো। হ্যাঁ দেখছি, বসো বসো, তুমি বসো। তার মানে আমাদের সন্দেহটা এই সত্যি? হ্যাঁ
হ্যাঁ স্যার, ওই চৈতালি ঘোষ আর কুমার চৌধুরী দুজনেরই মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। রিপোর্টে লিখেছে যে রাত 10:30 থেকে 11:30টার মধ্যে ওদের মৃত্যু ঘটেছে। হ্যাঁ স্যার, আর ওদের দুজনেরই পেটে অ্যালকোহল, বিরিয়ানি আর অন্যান্য খাবার পাওয়া গেছে। আর দুজনেরই মৃত্যু হয়েছে অ্যাকোনাইট বিষের প্রভাবে। তুমি কি করে জানলে? ওই যে বললাম স্যার, ল্যাব রিপোর্ট এসে গেছে। ও হ্যাঁ, দেখি। অ্যাকোনাইট বিষ? হ্যাঁ স্যার, রিপোর্টে বলছে এটা কিন্তু খুব আনকমন বিষ। শুধু আনকমন নয়, ভীষণ ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ এই বিষের কোনো স্বাদ, গন্ধ, বর্ণ থাকে না, কিন্তু খাদ্য বা পানীয়তে মিশিয়ে দিলে নির্ঘাত মৃত্যু। কি হলো স্যার, কি ভাবছেন? হ্যাঁ না, আমি ভাবছি দেখো, অ্যাকোনাইট বিষ খুবই দুষ্প্রাপ্য। তাহলে এইরকম একটা দুষ্প্রাপ্য বিষ চৈতালি বা কুমার পেল কি করে? আমিও তো সেটাই ভাবছি স্যার। হ্যাঁ, তার থেকেও বড় প্রশ্ন কি জানো, ওরা যদি আত্মহত্যাই করে থাকে তাহলে এরকম একটা ডিসিশন নিল কেন? সেটাই তো। না, আর যদি ডিসিশন নিয়েই থাকে তাহলে চৈতালির সঙ্গে আনা টাকা বা গয়নাগুলো গেল কোথায়? আমিও সেটাই ভাবছি, কিন্তু আমার মাথায় একটা জিনিস এসেছে, কিন্তু আমি ভুলও হতে পারি। না না, ভুল হলে সেটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমার, বলো না তুমি। আচ্ছা স্যার, এমনও তো হতে পারে ওই টাকা আর গয়নার জন্যই চৈতালি আর ওর বয়ফ্রেন্ডকে কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। স্যার, আমি কি কিছু ভুল বললাম? না, ভুল কিছু বলনি। দেখো, যদি ওই ঘর থেকে টাকা বা সোনা গয়নাগুলো পাওয়া যেত, মানে রিকভার করা যেত, তাহলে ওই মানে সুইসাইডের থিওরিটাই না পাকা হতো। কিন্তু সেটা যখন হয়নি, তখন তোমার আশঙ্কাটা সত্যি হলেও হতে পারে। ঠিক বলেছেন স্যার। আর এবার আমি সিসিটিভি ফুটেজের প্রসঙ্গে আসি। আমি নিজে খুব ভালো করে প্রত্যেকটা ফুটেজ দেখেছি, আপনাকেও দেখাতে চাই। ওকে ওকে, দেখাবো। তাহলে আপনি বুঝতে পারবেন সেদিন রাতে ওই রিসর্টে এক্স্যাক্টলি কি কি হয়েছিল। দেখি দেখি। এই দেখুন ফার্স্ট ফুটেজ। স্যার, ওই দিন রাতে ওই রিসর্টের করিডোরে ঠিক রাত 10:30 ফুটেজটা দেখুন। কিন্তু দেখছি রিসর্টের ম্যানেজার আর কর্মচারী দুজনে মিলে মদের বোতল নিয়ে চৈতালি দেবীর ঘরে ঢুকছিল। হ্যাঁ স্যার, আর তার ঠিক 10 মিনিট পরে, মানে 10:40 ফুটেজটা এবার দেখুন। তারপর তার ঠিক 15 মিনিট পর, অর্থাৎ 10:55 ফুটেজটা এবার দেখুন। সর্বনাশ, হোয়াট নেক্সট? এর ঠিক 12 মিনিট পর, মানে 11:07 ফুটেজটা এবার দেখুন। ও মাই গড, সেদিন রাতে রিসর্টে তাহলে আমাদের এখন কি করণীয় স্যার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সেদিন ওদের ডেড বডিগুলো প্রথম কে দেখেছিল? পল্টু। পল্টু? পল্টু কে? ওই রিসর্টেরই কর্মী। পল্টু আমায় বলেছিল। কতদিন কাজ করছো রিসর্টে? এই বছর দেড়েক তো হবেই ম্যাডাম। ডেড বডি দুটো তো তুমিই প্রথম দেখেছিলে। হ্যাঁ, তা কি করতে ঢুকেছিল ওই রুমে? আমি ম্যাডাম প্রত্যেক দিনকার মতন সকালে বেডটি দিতে গেছিলাম, গিয়ে দেখি ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করি, ডাকাডাকি করার পরেও যখন কোনো সাড়া পাই না, তখন ঘরের দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখি দুজনকার লাশ পড়ে আছে।
আচ্ছা, থানায় ফোনটা কে করেছিল? ওই রিসর্টেরই ম্যানেজার। রিসর্টের ম্যানেজার? ওর নামটা কি? গণেশ, গণেশ জানা। গণেশ জানা। আচ্ছা, ও তোমাকে ফোন করে কি বলেছিল? গণেশ আমায় বলেছিল ওরা কবে এন্ট্রি নিয়েছিল। গত পরশু। পরশু কখন? ওই দুপুরের দিকে। কটার সময়? 1:30 নাগাদ। খাতায় এন্ট্রি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি করেছিলাম। কই দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়া। এই এই দেখান। হ্যাঁ, এই এইটা। চৈতালি চৌধুরী আর কুমার চৌধুরী। হ্যাঁ 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 ম্যাডাম। রিলেশন কি লিখেছে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ। মানে স্বামী স্ত্রী। ডকুমেন্টস কি নিয়েছিলেন? ডকুমেন্টস ওই আধার কার্ড নিয়েছি। কই দেখি সেগুলো। হ্যাঁ, দেখাচ্ছি। এই ম্যাডাম। সে কি? কি হলো? এগুলো তো বেমালুম জাল। কোনো ওয়াটারমার্ক নেই। আপনি নেওয়ার সময় চেক করে নেননি? হ্যাঁ, চেক তো করেই নিয়েছিলাম। তখন বুঝতে পারেননি এগুলো জাল? না, মানে বুঝেছিলাম। বুঝেও জালি ডকুমেন্টসে কেন ওদের এন্ট্রি দিয়েছিলেন? কি করবো ম্যাডাম, আমাদের রিসর্টটা তো ছোট, বেশিরভাগ সময় কি ফাঁকাই যায়। মালিকের হুকুম, কাউকে ফেরানো যাবে না। তা বলে জালি ডকুমেন্টসে আপনারা এন্ট্রি নেবেন, এরকম বেআইনি কাজ করবেন? কি করবো ম্যাডাম, মালিকের কথা না ফলো করলে আমার যে চাকরিটাই চলে যাবে। আর আজকাল কাজবাজের যা অবস্থা, সামান্য কেমিস্ট্রি অনার্সের ডিগ্রি নিয়ে কোথায় ভালো চাকরি পাবো বলুন? দাঁড়াও, ওই রিসর্টের ম্যানেজারের ডিগ্রিটা জানো কি বললে? অনার্স স্যার, কেমিস্ট্রিতে অনার্স। কেমিস্ট্রিতে অনার্স। কি হলো স্যার? আচ্ছা, ওই ল্যাব রিপোর্টে যে পয়জনটার কথা বলা হয়েছে তার যেন কি নাম? অ্যাকোনাইট। খুবই আনকমন, দুষ্প্রাপ্য একটা বিষ। ইয়েস স্যার। যেটার এক্সিস্টেন্স সম্পর্কে আর কেউ জানুক না জানুক, একজন কেমিস্ট্রি অনার্সের ছাত্রের পক্ষে জানাটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। মাই গড, এটা তো ভেবে দেখিনি। তোমার সঙ্গে কথা না বললে বিষয়টা আমার মাথাতেও আসতো না। তাহলে এখনই কি ম্যানেজারকে তুলে নিয়ে আসবো? দাদা, এখন নয়। কেন স্যার? দেখো, অনুমানের ভিত্তিতে তদন্ত এগোতে পারে, কিন্তু কোর্টে সে কেস দাঁড়ায় না। ম্যানেজারের বিরুদ্ধে আমাদের সেরকম কোনো এভিডেন্স নেই, সুতরাং এখন যদি ওকে অ্যারেস্ট করে কোর্টে তুলি, ওর জামিন হয়ে যাবে। তাহলে স্যার? আচ্ছা, সেদিনকে ওর ওই রিসর্টের ঘর থেকে কি কি পাওয়া গিয়েছিল? একটা মদের বোতল আর দুখানা কাঁচের গ্লাস। আচ্ছা, ওর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টগুলো এসে গেছে? না স্যার, এখনো আসেনি। তার মানে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। চৈতালি এবং কুমারের মৃত্যু রহস্যে তদন্ত করতে গিয়ে একটা ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম যে চৈতালির আনা টাকা পয়সা এবং সোনা গয়নার সঙ্গে এই মৃত্যু রহস্যের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। যদি রিসর্টের ঘর থেকে ওই টাকা পয়সা এবং সোনা গয়নাগুলো পাওয়া যেত, তাহলে আমরা এটা মেনে নিতাম যে ওদের অবৈধ সম্পর্কের টানাপোড়েনের জেরে ওরা সুইসাইড করেছে। কিন্তু ব্যাপারটা তো সেরকম ছিল না। ল্যাব রিপোর্ট অনুযায়ী ওদের মৃত্যু হয়েছে অ্যাকোনাইট নামক মারাত্মক একটা বিষের প্রভাবে। অ্যাকোনাইট মারাত্মক দুষ্প্রাপ্য এক ধরনের বিষ। এই ধরনের বিষের নাগাল পাওয়া সাধারণ মানুষের পক্ষে নিতান্তই অসম্ভব, কিন্তু কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া তো আমরা কাউকে আটক করতে পারি না। তাই ওই ফাইনাল ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম, আর সেটা হাতে আসতেই উঠে এলো একটার পর একটা বিস্ফোরক সমস্ত তথ্য। সে কি? হ্যাঁ স্যার,
আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ওই রিসর্টে চৈতালি দেবীর ঘর থেকে সিজ করা মদের বোতল আর কাঁচের গ্লাসে শুধু চৈতালি দেবী আর কুমারের আঙুলের ছাপ নেই, ওই রিসর্টের ম্যানেজার গণেশ আর ওই রিসর্টেরই কর্মী পল্টুরও আঙুলের ছাপ রয়েছে। সে কি, আমার তো অদ্ভুত লাগছে। না, পল্টু যদি ওই রিসর্টের ঘরে মদের বোতল আর গ্লাস নিয়ে গিয়ে থাকে বা ওদের যদি মদ বানিয়ে দিয়ে থাকে, তাহলে তো গ্লাসে বা মদের বোতলে পল্টুর আঙুলের ছাপ পাওয়া ছাপ। কিন্তু গণেশের আঙুলের ছাপ এলো কোথা থেকে? এটা তো আমিও ভেবে দেখিনি স্যার। তাহলে কি শোনো, এখন কি করতে হবে তুমি খুব ভালো করে জানো। ওই দুটো ছেলেকে, পল্টু আর গণেশকে ইমিডিয়েটলি আমার কাস্টাডিতে চাই। ওদের আমি ইন্টারোগেশন করব। ইটস মাই অর্ডার। স্যার আমাদের ধরছেন কেন? অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয়, দুজনেই সমান অপরাধী, এটা জানিস তো? আমাদের কিছু কথা বলছেন কেন স্যার? আমাদের ধরে এনেছেন কেন স্যার? কেন ধরেছি বুঝতে পারছিস না? বছরের পর বছর তোদের রিসর্টে বেআইনি কার্যকলাপ চলে, এই প্রমাণ আমাদের হাতে আছে। ভুল পরিচয়পত্রের রুম ইস্যু করা, আনম্যারিড কাপলদের রুম দেওয়া, মধুচক্র চালানো, আর কি কি শুনতে চাস? আমরা নগণ্য কর্মচারী ম্যাডাম, আমাদের পেটের থাকিতে মালিকের হুকুম তামিল করতে হয়, আমরা কি করব? স্যার ম্যাম, আপনারা যা যা বলছেন তার প্রমাণ কি আছে আপনাদের? প্রমাণ চাই। এই সমস্ত প্রমাণ আদালতে পেশ করবে। তার আগে চৈতালি আর কুমারের খুনের প্রমাণগুলো নিয়ে আলোচনা হোক। গণেশ, ওদের মৃত্যুর পর একটা খালি ব্যাগ নিয়ে তুই ওদের ঘরে ঢুকেছিলি, এ কথা সত্যি? আর তারপর ওই টাকা আর গয়নাগুলো ব্যাগে ভর্তি করে তুই সেখান থেকে চলে গিয়েছিলিস। না না না, সব মিথ্যের কথা, সব মিথ্যে। দেখ, মিথ্যে না সত্যি, দেখ। আর দেখবি? নেক্সট দেখ। কি দেখা যাচ্ছে দেখ। আরে রিসোর্টের সিসিটিভি গুলো ওই কারণেই লাগানো হয়। এতদিন বোধহয় বুঝতে পারিসনি, কল্পনাও করতে পারিসনি যে তোদের রিসোর্টের ক্যামেরার ফুটেজ তোদের বিরুদ্ধেই যাবে, তাই তো? আর গণেশ, রিসর্টের স্টাফ কোয়ার্টারে তোর ঘরে তল্লাশি চালিয়ে ওই টাকা ভর্তি ব্যাগটা আমরা পেয়ে গেছি, তাতে গয়নাগুলোও আছে। কেঁদে কোনো লাভ হবে না গণেশ। রিসর্টের ঘর থেকে যে মদের গ্লাস আর মদের বোতল পাওয়া গেছে, সেখানে তোর আর তোর সাগরেদের আঙুলের ছাপ পাওয়া গেছে। তাই যা জানিস সব আমাদের বলে দে, বলে কিন্তু আমরা থার্ড ডিগ্রি দিতে বাধ্য হব। সেদিনকার দুপুরবেলায় ওই ম্যাডাম আর স্যার দুজনেই রিসর্টে এসেছিল। আমাদের রুম বুক ছিল। ও স্যার, আপনাদের নামটা কি বললেন? কুমার চৌধুরী আর চৈতালি চৌধুরী। আচ্ছা, হ্যাঁ স্যার, একটু সইটা করে দিন না। হ্যাঁ ম্যাডাম, আধার কার্ড লাগতো আমাদের। হ্যাঁ আমার পার্সে আছে। দিয়ে দাও।
রুমগুলো ক্লিন আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম চাদরগুলো কিন্তু ক্লিন দেবেন। একদম সব ক্লিন আছে। আর দুটো যে জাল ছিল সেটা দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু মালিকের হুকুম কাউকে ফেরানো যাবে না। স্যার, এই দুটো আধার কার্ড কিন্তু আমাদেরকে জমা রাখতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি জেরক্স করেই আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে একদম বেস্ট রুম দেওয়া হবে, রুম নাম্বার 101। পল্টু, এনে ম্যাডাম আর স্যারকে ঘরটা একটু দেখিয়ে দিয়ে ওনাদেরকে পৌঁছে দিয়ে মালপত্র নিয়ে যা, ব্যাগটা নিয়ে যা। তারপর ওরা 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 ঘরে চলে যায়। পল্টু ওদের সব মালপত্র নিয়ে ওদের ঘরে পৌঁছে দেয়। হ্যাঁ স্যার, হ্যাঁ, তার জন্য ম্যাডাম খুশি হয়ে আমাকে 50 টাকা বকশিসও দিয়েছিলেন। বলে যা। ওরা খুব একটা স্যার ঘর থেকে বেরোতো না স্যার। হ্যাঁ, ওদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমি ওনাদের ঘরে গিয়ে দিয়ে আসতাম। তারপর একদিন থালা বাসন তুলতে গিয়ে আমি শুনতে পেলাম এত ভালো খাসির মাংস না আমিও রান্না করতে পারি না ভাই, কি বলো? হ্যাঁ, ডাল তরকারি সব আইটেমই ভালো। একটু রেস্ট নিয়ে নি। শোনো না, গয়নাগুলো না এবার একটা হিল্লে করতে হবে। এই কত ভরি যেন এনেছো? আরে পুরোটাই এনেছি, সব মিলিয়ে ধরো ওই 20 ভরির মতন হবে। দেখি আশেপাশে যদি কোনো দোকান থাকে ওগুলো বিক্রি করতে হবে। আর ক্যাশ টাকাগুলো আমার কাছেই থাক, বুঝলে? দেখো ওই 75-এর মধ্যে কিন্তু আমাদের খরচাগুলো চালাতে হবে। ঠিক আছে। বুঝতে পেরেছিলাম বেশ মালদার পার্টি, সঙ্গে বেশ অনেকটা নগদ আর গয়না আছে। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে ম্যানেজার বাবুকে গিয়ে, পল্টু, তুই ঠিক শুনেছিস তো? ঠিক শুনেছি আবার কি, আমার সামনেই তো টোনাটুনি মিলে আলোচনা করছিল। গয়না কত আছে বললি? বললো তো 20 ভরি মতো। আর আর ক্যাশ 75,000। পল্টু, স্যার বুঝতে পারছিস সব মিলিয়ে কত হবে? প্রচুর স্যার, প্রচুর। একবার যদি হাতানো যায় না তাহলে আমাদের দুজনের ধারবে না এবারে মিটে যাবে। আমিও সেটাই ভাবছি স্যার। তারপরে এই নোংরা রিসর্টে পড়ে থেকে আর খানি টানতে হবে না। একদম ঠিক। তারপর আমরা দুজন মিলে কলকাতায় ফিরে যাবো, সেখানে গিয়ে দুজন মিলে পার্টনারশিপে ব্যবসা শুরু করবো, কেমিক্যালের ব্যবসা। হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু স্যার টাকা আর গয়নাগুলো হাতাবেন কিভাবে? আমি খুব ভালো ছাত্র ছিলাম স্যার, কেমিস্ট্রি অনার্সে পাশ করেছিলাম, কিন্তু কপালের দোষে আমি আর কোনো চাকরি পাইনি। তাই বাধ্য হয়ে আমি ম্যানেজারি চাকরিটা করেছিলাম স্যার। কিন্তু কিন্তু আমি স্যার সায়েন্সের প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট কমেনি। আমি রোজ কাজ শেষ করে যখন ঘরে ফিরতাম তখন ইন্টারনেটে আমি বিভিন্ন রকম আর্টিকেল নিয়ে দেখতাম, আর্টিকেল ঘাঁটতাম, আর্টিকেল নিয়ে পড়াশোনা করতাম। আর সেখানেই সব বিষ, কেমিক্যাল এইসব সম্পর্কে আমি জানতে পারি স্যার। এগুলো আমার নখদর্পণে ছিল। আর যে একোনাইট বিষ দিয়ে ওই চৈতালি আর কুমারকে মেরেছিলিস, সেটা তুই পেলি কোথায়? সেটা আমি অনেক আগে জোগাড় করে রেখেছিলাম। কেন? ভেবেছিলাম যে কখনো দরকার হলে কাজে লাগবে। তারপর আমি আর পল্টু মিলে মদের সাথে সেই বিষটাকে মিশিয়ে ওদেরকে খাইয়ে দিই। বলে যা। ওরা রাত্রেবেলা ডিনারের পর আমাদেরকে ড্রিঙ্কস অর্ডার করতো,
সেই রাতে সেই সুযোগেই আমরা স্যার কি ব্যাপার ভাই, রোজ তো আমরাই বানাই, আজকে তোমরা এত কষ্ট করে গুড নাইট ড্রিঙ্কস নাকি? এই তো নিন। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে আজকের দিনটাই তো আপনাদের শেষ রাত, তাই ওই আর কি একটু নিন, খেয়ে নিন, খেয়ে নিন। তারপর টাকা গয়নাগুলো সব সরিয়ে ফেলে আমরা সঙ্গে সঙ্গে প্ল্যান করে থানায় ফোন করলাম। বুঝলাম। যা করেছি স্যার বাধ্য হয়ে করেছি স্যার, আমরা সব বাধ্য হয়ে করেছি। আমরা আমাদের ক্ষমা করতে দিন স্যার। কিসের ক্ষমা রে? শাস্ত্রে বলেছে নরহত্যা সবচেয়ে বড় মহাপাপ, আমাদের আইনেও তাই বলেছে। তাই ক্ষমা তোরা পাবি না, উপযুক্ত শাস্তি তোরা পাবি। আর সেই শাস্তি যাতে কঠোর থেকে কঠোরতর হয় সে ব্যবস্থা আমি করব। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু লোভের পাপে যে সবসময় মৃত্যুই হবে তার কিন্তু কোনো মানে নেই। এমন হতেই পারে আপনার হয়ে গেল যাবজ্জীবন, কিংবা সারা জীবন কাটাতে হবে সংশোধনাগারে। তাই খুব সাবধান। যতই কষ্ট থাকুক, দারিদ্রতা থাকুক, অভাব থাকুক, অনটন থাকুক, কোন রকম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা অপরাধী হলে কিন্তু চলবে না। বাঁচতে হবে সৎভাবে, চলতে হবে সৎ পথে।